আমার বয়স যখন ১-৬ তখন আমি ক্লাস 10-এ পড়ি। ক্যান্সারে আক্রান্ত হয়ে হঠাৎ একদিন আমার মা মারা গেলেন। বাবা বয়স তখন প্রায় ৪-৫। আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে বাবাকে বলল আবার বিয়ে করতে। বাবা প্রথমে রাজি না হলেও তাদের জড়াজড়িতে শেষ পর্যন্ত রাজি না হয়ে পারলেন না। কিছুদিন পরেই বাবা অন্য একটি মেয়েকে বিয়ে করে হাজির হলেন। মেয়েটির নাম সুজাতা, বয়স ২৫-২৬ হবে। দেখতে শুনতে বেশ ভালোই বলা যায়। আমি তাকে ছোট মা বলে ডাকতে শুরু করলাম। ছোট মার ব্যবহার বেশ ভালোই ছিল। কিছুদিনের মধ্যে তার সঙ্গে আমার বেশ ভাব হয়ে গেল। তবে আমি তাকে ছোট মা বলে ডাকলেও আমার দিদির মতোই দেখতাম। তো এইভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। আমি ছাত্র হিসেবে বেশ ভালোই ছিলাম, রেজাল্টও খারাপ হতো না। আমার এইচএসসি পরীক্ষা শেষ, সারাদিন আমাকে বাসায় একা থাকতে হয়। বাবা সকলে অফিসে চলে যান আর ছোট মা রান্নাবাড়া নিয়ে ব্যস্ত, গল্প করে সময় কাটানোর জন্য কেউ নেই বাসায়। তাই সারাদিন ভিডিও দেখে নিজেকে শান্ত করি, কিন্তু এসব আর ভাল লাগছে না। কারণ ভিডিওতে যখন ওগুলো দেখি তখন ইচ্ছে হয় একসাথে রাত কাটানো, কিন্তু কিভাবে? বন্ধুরা সবাই টাকা দিয়ে হোটেলে রাত কাটায়, তবে আমার টাকার কোনো সমস্যা নয়। সমস্যাটা হলো বড়লোক বাবার একমাই ছেলে হওয়ার। বাবা প্রতিদিন বলেন জীবনে এমন কাজ করিস না যাতে আমার মাথা নিচু করে সমাজে চলতে হয়। তাই ভয় পায় যদি হোটেলে রাত কাটানোর সময় ধরা পড়ে যায়, কারণ ঢাকা শহরে এখন এটা স্বাভাবিক। প্রতিদিন এরকম সংবাদ শুনতে পাই। আমার একটা বন্ধুকে কিছুদিন পূর্বে পুলিশ আবাসিক হোটেলে একটা মহিলার সাথে পেয়ে ধরে নিয়ে গেছে। আমার সাথে যদি এরকম হয় তাহলে বাবা প্রথমে আমাকে গুলি করে মারবে, তারপর নিজে মরবে। কখনো ইচ্ছে করে এখনই বিয়ে করে ফেলি, কিন্তু সেটা অসম্ভব নয়, কারণ আমার পাগল বাবা ২ বছর পূর্বে তার কোনো এক বন্ধুর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। সেই হতভাগ্য মেয়েটাকে কোনোদিন দেখিওনি, কারণ সে দুবাইয়ে থাকে মা বাবার সাথে। আর লজ্জায় কাউকে একটা ছবি দেওয়ার কথাও বলিনি। ছবি দেখেই কি হবে? মেয়েটি কালো হোক বা বিশ্বসুন্দরী, বিয়ে তাকেই করতে হবে। আমার মতামত দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাবার কথার অবমাননা করার আমার সাহস হয়নি। বাঘের মতো ভয় পায় বাবাকে। কয়েকদিন পর গ্রামের বাড়ি থেকে ফোন দিয়ে চাচি বলেন গ্রামে কিছুদিনের জন্য বেড়াতে আসব, কিন্তু গ্রামের পরিবেশ আমার একদম পছন্দ না। তবে কিছুদিনের জন্য বাবার কাছ থেকে দূরে যাবার সুযোগ মিস করতে চাই না, তাই রাজি হয়ে গেলাম। তবে গ্রামে যাবার আরও একটা কারণ হল আমার চাচি আমাদের গ্রামের বাড়ি সিলেটে, চাচা লন্ডনে থাকেন আজ ১০ বছর ধরে। চাচি তার ২টা মেয়েকে নিয়ে একা গ্রামের বাড়িতে থাকেন। বড় মেয়ের নাম সাদিয়া, ছোট মেয়ের নাম নাদিয়া। সাদিয়া ৮ম শ্রেণীতে পড়ে আর নাদিয়া ৫ম শ্রেণীতে। চাচির নাম সুমা, বয়স ৩০। একটু স্বাস্থ্যবতী, তবে অসম্ভব সুন্দরী, দারুণ আকর্ষণীয়। তবে দুঃখের বিষয়, এমন বুকে রেখে চাচা দেশের বাইরে থাকেন, আর চাচি এমন একটা সুন্দরী হয়েও পিপাসায় আজ ১০ বছর ধরে ভুগছেন। অবশেষে আমি বাবার অনুমতি নিয়ে গ্রামের বাড়িতে চলে এলাম। আমাকে দেখে সবাই অনেক খুশি। ৫ বছর আগে দাদুর মৃত্যুর পর গ্রামের বাড়ি এসেছিলাম, আর আজ এলাম। সবাইকে দেখে বেশ ভালো লাগেছে, বিশেষ করে চাচিকে দেখে। এর বাড়িতে চাচি আর উনার ২ মেয়ে ছাড়া আর কেউ থাকে না। তিনি ২ মেয়েকে নিয়ে বিশাল বাড়িতে একা থাকেন। তবে একটা কাজের মেয়ে আসে প্রতিদিন সকালে, আবার সব কাজকর্ম করে সন্ধ্যার পর চলে যায়। চাচি একটু অলস, তাই কাজের মেয়ের আশা। ইদানিং তার ডায়াবেটিস রোগ ধরা পড়েছে। অনেকদিন পর তাদের সাথে দেখা, তাদের সাথে অনেক গল্প গুজব করলাম। কখন যে রাত হয়ে গেল বুঝতে পারলাম না। চাচি খাবার টেবিলের উপর রেখে আমাদেরকে ডাকছেন। খাবার খেয়ে সবাই আবার গল্পে ব্যস্ত। একটু পর চাচি এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে বলেন ঘুমাতে যাও। তারপর তিনি আমার সাথে বসে অনেক গল্প করলেন। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে মুখ ফ্রেশ হওয়ার জন্য পুকুরে গেলাম। গ্রামে অব্দ শহরের মতো বাথরুম নেই, আছে তবে শুধু প্রকৃতির কাজ করার জন্য। পুকুর পাড়ে গিয়ে দেখি চাচি গোসল করছেন, শুধু একটা কোট পরে। তখন চাচিকে দারুণ লাগছে। হঠাৎ চাচির চোখ আমার দিকে পড়ল, কিন্তু আমি সে লক্ষ্য করিনি। আমি হাঁ করে উনার ওই দিকে তাকিয়ে আছি। তিনি আমাকে বলেন এই ছেলে, বোকা ছেলে, এমন হাঁ করে কি দেখছ? আমি কোনো কথা না বলে সাথে সাথে ভয় পেয়ে তাড়াতাড়ি চলে আসি রুমে। তবে কিছুক্ষণ পর তিনি নাস্তা তৈরি করে আমাকে ডাকলেন। আমি একটু ভয় পেয়ে গেছি, তাই মাথাটা নিচু করে খাবার ঘরে গেলাম। তিনি বলেন নাস্তা করে নাও। তিনি এমনভাবে কথা বলছেন যেন সবকিছু স্বাভাবিক, তবে আমি একটু লজ্জা পেলাম। হয়তো চাচি ছেলে মনে করে কিছু বলেননি, তবে সারাদিন চাচির এমন রূপ আমার চোখে ভাজতে লাগল। রাতে বসে সাদিয়া নাদিয়ার সাথে গল্প করছি, হঠাৎ চাচি আমার সামনে হাজির। এমন ভাব সেজে গুজে আসলেন যা আমি কখনোই ভাবি নাই। তিনি একদম পাতলা একটি নাইটি পরে আমার সামনে দাঁড়িয়ে আছেন দেখে আমার মাথা ঘুরাতে শুরু করল। রাতে কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়ি, কারণ চাচির এমন রূপ দেখে আমি একেবারে অস্থির। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি পুকুরে পাড়ে। চাচি সাদিয়া নাদিয়াকে স্কুলে পাঠিয়ে গোসলে আসলেন। আমি তাকে দেখে চলে যাচ্ছি, তখন তিনি আমার হাতে ধরে পুকুরে কোমরের উপর পানিতে নিয়ে আসেন। আমিও বোকার মতো তার সাথে পানিতে চলে এসেছি, অথচ আমি সাঁতার কাটা জানি না। পানিতে নেমে চাচি ২ হাত আমার কাঁধের উপর রেখে দাঁড়িয়ে আছেন, আমার চোখে চোখ রেখে। আমি ওনার চোখে এখন শুধু আমার জন্য দেখতে পেলাম। আমি তে
আস্তে আমার দুহাত উনার সামনে রাখলাম। তিনি আমাকে সাঁতার শেখানোর জন্য এগিয়ে আসলেন, কিন্তু হঠাৎ কাজের মেয়ে পুকুরে পাড়ে কিছু থালা বাসন ও কাপড় ধোয়ার জন্য ছোট আম্মু কাজের মেয়েটিকে দেখে লজ্জায় আমাকে পানি রেখে উঠে ঘরে চলে যান। আমার মাথায় আগুন উঠে গেল, ইচ্ছে করছিল কাজের মেয়েটিকে লাথি দিয়ে মেরে ফেলি, কিন্তু নিজেকে কন্ট্রোল করে চলে এলাম রুমে। ইতিমধ্যে সাদিয়া নাদিয়াও স্কুলে থেকে এসে গেছে। দেখতে দেখতে সন্ধ্যায় পেরিয়ে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে আমার রুমে বিছানার উপর বসে বই পড়াচ্ছি, তখন সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ চাচি একটা পাতলা শাড়ি পরে আমার রুমে। আমি উনাকে দেখে হা করে তাকিয়ে আছি। তিনি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমার কোলে এসে বসলেন। যে তখন কি করব তাই বুঝতে পারছিলাম না। আমার তো হাত নিষ্পিস করতে লাগল, কিন্তু আমি অনেক কষ্টে সেই উত্তেজনা দমন করলাম। বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বাথরুমের দিকে পা বাড়ালাম। বুঝতেই পারছেন কি জন্য সেখানে যাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে গেলেও আমি ছোটমার ওই কথা ভাবতে ভাবতে নিজের ধরলাম। ওই সময় হঠাৎ ছোটমার ডাক শুনে আমি চমকে গেলাম। কিরে, কি করছিস রে? তাড়াহুড়ো ওই যে বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে গেছিলাম, সেদিকে খেয়ালই ছিল না। তাড়াতাড়ি সব নিয়ন্ত্রণ করে বললাম, জোরে বাথরুম পেয়ে গেছিল ছোটমা, তাই দরজা বন্ধ করতে ভুলে গেছি। এরপর জল দিয়ে পরিষ্কার করে সেখান থেকে চলে গেলাম। যাই বলে সামলাই না কেন আমার মনে হচ্ছিল যেন ছোটমা আমার কথায় বিশ্বাস করেনি, কিন্তু কি করব, সত্যি কথাটা তো আর বলা যায় না। এরপর প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। হঠাৎ কিভাবে যেন আমার ঠিক পিছনে একটা ফোড়া হলো। সে এক দুঃসহ অভিজ্ঞতা। সোজা হয়ে বসতে পারি না, শুতেও পারি না, ব্যথায় জীবন দুর্বিষহ হয়ে উঠল। শেষে বাধ্য হয়ে ছোটমাকে সেক্স জানালাম। তখন দুজনে মিলে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমায় একটা মলম লাগাতে দিলেন ব্যথা কমানোর জন্য। বাড়িতে এসে মনে হলো এই মলম তো আর আমার পক্ষে লাগানো সম্ভব নয়, কারো সাহায্য নিতেই হবে। ছোটমা এমনিতে বেশ সরল, তাই তাকে এটা বলতেই সে সাহায্য করতে রাজি হয়ে গেল। ব্যথার সময় আমি বাড়িতে লুঙ্গি পরা শুরু করেছিলাম, তাই ছোটমা আমার পেছনে মলম ঘষতে শুরু করল। ছোটমার নরম হাতের ছোঁয়ায় আমার খুব ভালো লাগছিল। তো এভাবেই 2 দিন 2 বেলা ধরে চল। 3 দিনের দিন থেকে ব্যথা কমতে শুরু করল, কিন্তু আমি ছোটমাকে শেখা জানালাম না। ভাবলাম যদি মালিশ বন্ধ হয়ে যায়। তো যেদিন থেকে আমার ব্যথা কমতে শুরু করল সেদিন দুপুরের কথা বলছি, খাওয়ার পর দুজনে বসে গল্প করছিলাম। হঠাৎ ছোটমা বলল, কিরে, এবেলা মলম লাগাবি না? আমি এক কথা শুনে মনে মনে ভাবলাম একটা চান্স নিয়ে দেখাই যাক না, যদি কোনোভাবে তাকে আমার বাবাজি দেখিয়ে পটাতে পারি। তাই আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই। এই বলে আমি সোজা হয়ে সামনের দিক দেখালাম, অথচ আমি মুখে এমন ভান করলাম যেন এটা আমি ভুল করে ফেলেছি। তাই আমি সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে বললাম এবং পিছন দেখালাম, কিন্তু আমার ওই ক্ষণিকের দর্শনে তার চোখ যেমন ছানা ভরার মতো হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম যে না, কিছু তো কাজ হয়েছে, এবার ধীরে ধীরে ফুল অ্যাকশন শুরু করতে হবে। এরপর ছোটমা যথারীতি আমায় মলম ঘষতে শুরু করে দিল। কিছুক্ষণ পর আমি তাকে বললাম যে ছোটমা, একটা কথা বলবো, কিছু মনে করবে না? মলম ঘষতে ঘষতে ছোটমা উত্তর দিল, কি হয়েছে বলে ফেল না। তখন আমি তাকে বললাম যে আমার সামনের ওখানে হঠাৎ খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? ছোটমা আমায় বলল, ঘুরো দিচ্ছি। শেখা শুনে আমি আবার সোজা হয়ে পড়লাম। এরপর তো আমি সামনের বার করে সোজা হয়ে পড়লাম, কিন্তু মনে মনে ভাবতে লাগলাম দেখা যাক এবার ছোটমা কি করে। ছোটমা প্রথমে আমারটা ভালো করে দেখল, তারপর সেটা বাম হাতে ধরে ডান হাতের আঙ্গুল দিয়ে বোলাতে শুরু করল। সে যত হাত বোলায় তত আমার বাবাজি রাগ করতে শুরু করে। আমি আগেই বলেছি যে ছোটমা বেশ সরল, তাই সে তখন অবাক হয়ে বলল, কিরে, তোর যে খালি বর হয়ে যাচ্ছে? আমি বললাম যে সে তো আমি জানি না, দেখো আমার ব্যথাটা যেন কমে। আচ্ছা একটু তেল দিয়ে মালিশ করে দাও না? ছোটমা বলল, দাঁড়া দিচ্ছি। এই বলে সে আমার ঘরে রাখা নারকেল তেলের কৌটো থেকে তেল নিয়ে মালিশ করতে শুরু করে দিল। ওখানে তেল মালিশ করার সময় আমার খুব ভালো লাগছিল। যাই হোক, কিছুক্ষণ এরকম চলার পর আমার থেকে ওখান থেকে বেরিয়ে ছোটমার হাত ভরিয়ে দিল। তখন সে আমায় জিজ্ঞাসা যে কি করে তোর থেকে সাদা সাদা কি বেরোচ্ছে রে? আমি উত্তর দিলাম, পুজ বেরোচ্ছে ছোটমা। কিন্তু এ থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ছোটমার এই জীবনের অতীত অভিজ্ঞতা খুবই কম। তখন আমি সাহস করে তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, তোমার আর বাবার মধ্যে ওসব হয় না? আমায় অবাক করে দিয়ে বলল, ওসব বলতে তুই আবার কিসের কথা বলছিস? আমি বললাম যে স্বামী স্ত্রীর মধ্যে যা আর কি? এবার আমার কথা বুঝতে পেরে তার মুখ লজ্জায় রাঙ্গা হয়ে গেল। সে তখন বলল, আগে বেশ কয়েকবার হয়েছে ঠিকই, কিন্তু আজকাল তোর বাবা না ওসব করতে খুব একটা পছন্দ করে না। তখন আমি বললাম যে কিন্তু তোমার তো ওসব ইচ্ছা করে। ছোটমা বলল, আসলে তোর বাবা না বদরাগী আর বদমেজাজি লোক, তাই আমার ইচ্ছার কথা তোর বাবাকে জানাতে খুব ভয় হয়। ইচ্ছা হলেও মনের দুঃখ মনেই চেপে রাখি, কি আর করুক বল? আমি তখন ভাবলাম যে তাহলে বাবা আর ছোটমার সম্পর্ক নিয়ে আমি আগে যা ভেবেছিলাম তাই তো ঠিক দেখছি। ছোটমা তো তার মনের কথা আমায় উজাড় করে দিল, কিন্তু আমার তখন মনে হচ্ছিল অন্য কথা। ভাবছিলাম যদি ছোটমাকে একবার পুটিয়ে নিয়ে ভালো করে দিতে পারি তাহলে আরও বহুবার দেওয়া যাবে, কেননা ওর মনের কষ্ট এখনও মেটেনি। তাই ভাবলাম একটা লাস্ট চান্স নিয়েই দেখি না, আমাকে শুধু আরও একটু সাহসী হতে হবে। যেমন ভাবা তেমন কাজ। সাহস করে ছোটমাকে
বলেই ফেললাম, আচ্ছা আমারটা দেখে তোমার কেমন লাগলো? ছোট মা একটু লজ্জা লজ্জা মুখ করে বলল, বেশ বড়ই বলা যায়, দেখে তো মনে হচ্ছে জেন একটা বিশাল হয়ে দাঁড়িয়ে রয়েছে। একথা শুনে আমার সাহস আরও বহু গুণ বেড়ে গেল। ছোট মাকে বলেই ফেললাম, এই বিশালটাকে একটু তোমার ভিতরে একটু জায়গা দিবে, তাহলে তো দুজনেরই কষ্ট একটু মিত। কিছুক্ষণ সব চুপচাপ। আমার বুকটা তো ভয়ে ধিপধিপ করতে লাগলো। ভাবছিলাম ছোট মা এই কথা যদি আবার বাবাকে বলে দেয় তাহলে তো আমাকে নির্ঘাত বাড়ি থেকে তাড়িয়ে দেবে। প্রায় 2 মিনিট পরে ছোট মা মুখ সে বলল, তুই ঠিকই বলেছিস, তোর বাবা তো আর আমার চায় না, তাই যে আমার চায় তাকেই ভালোবাসার সুযোগ দেয়া উচিত। আর আমি বা কতদিন এই কষ্ট চেপে রাখব? সে বলেই চল, তুই তোর মনের কথা বলে ঠিকই করেছিস, আসলে তুই আমায় ভালোবাসিস বলেই এই কথা বলতে পারলি। এই বলে ছোট মা একটা বালিশ নিয়ে আমার পাশে। আমি তখন দেখলাম যে যাক, একটা সুযোগ পাওয়া গেল। যাই হোক, এবার ছোট মাকে সেবা করে খুশি করে দিতে হবে। যদিও আমি আগে কখনো কারো সেবা করিনি, কিন্তু আমার নিজের উপর ভরসা ছিল, কেননা এর আগে বন্ধুদের সাথে বসে আমি অনেক ভিডিও দেখেছি। এইসব ভাবতে ভাবতে আমি ছোট মার পাশে রইলাম। সঙ্গে সঙ্গে সেও আমায় ধরল আর আমার ব্যথার উপর হাত বোলাতে লাগল। এভাবে প্রায় 1 ঘণ্টা চল।